রাত তখন ঠিক 1:84। আকাশে পূর্ণিমার চাঁদ ছিল ঠিকই, কিন্তু সেই আলোয় চারপাশ আরও ভয়ঙ্কর লাগছিল। পুরনো জমিদার বাড়িটার সামনে দাঁড়িয়ে আমি বারবার গিলছিলাম, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার নাম রুদ্র, পেশায় ভিডিওগ্রাফার। ইউটিউবের জন্য হন্টেড জায়গা নিয়ে ভিডিও বানাই। সেদিন আমি একা ছিলাম না, সঙ্গে ছিল আমার 2 বন্ধু, অভি আর সৌরভ। আমরা 3 জন দাঁড়িয়েছিলাম নাদিয়ার এক পুরনো জমিদার বাড়ির সামনে। লোকমুখে শোনা যায় এই বাড়ির নিচে একটা গুপ্ত সুড়ঙ্গ আছে, আর সেই সুড়ঙ্গের শেষে লুকিয়ে আছে একটা হিরে ভর্তি বাক্স। কিন্তু সমস্যা হলো, যারা সেই হিরে খুঁজতে গিয়েছে তারা কেউ আর ফিরে আসেনি। আমরা অবশ্য এসব বিশ্বাস করিনি। আমাদের কাছে এগুলো ছিল শুধু আরেকটা ভাইরাল ভিডিও বানানোর সুযোগ। কিন্তু সেই রাতে আমরা বুঝিলাম, কিছু দরজা ভুল করে খুলে ফেললে আর বন্ধ করা যায় না। বাড়িটার বিশাল লোহার গেট ঠেলে ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো। ভেজা মাটি, পুরনো কাঠ, আর যেন কোথাও কিছু পচে আছে। চারপাশ একদম নিস্তব্ধ, একটা পোকামাকড়ের আওয়াজও নেই। শুধু দূরে কোথাও কুকুরের ডাকার শব্দ ভেসে আসছিল। সৌরভ ক্যামেরা অন করে বলল, বন্ধুরা, আজ আমরা এসেছি বাংলার সবচেয়ে ভয়ঙ্কর হন্টেড জমিদার বাড়িতে। ও কথা শেষ করার আগেই হঠাৎ ওপরতলার একটা জানলা ধাম করে বন্ধ হয়ে গেল। আমরা 3 জন একসাথে চমকে উঠলাম। অভি হেসে বলল, বাতাসে হয়েছে। কিন্তু আমি বুঝতে পারছিলাম এখানে বাতাস নেই, একটুও না। আমরা ধীরে ধীরে বাড়ি ভেতরে ঢুকলাম। মেঝে জুড়ে ধুলো, দেওয়ালে পুরনো ছবি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল, সব ছবির মানুষের চোখ খঞ্চানো। একটাও ছবিতে চোখ নেই। আমি ক্যামেরার আলো ঘুরিয়ে চারদিকে দেখছিলাম। হঠাৎ আলো গিয়ে পড়ল একটা বড় ছবির ওপর। ছবিতে একজন জমিদার দাঁড়িয়ে, মুখে কঠিন হাসি, আর তার পাশে একটা ছোট ছেলে। কিন্তু ছেলেটার মুখটা পুরো কালো করে দেওয়া। ঠিক তখনই পিছন থেকে খুব আস্তে একটা শিশুর গলা এলো, ওকে খুঁজছ? আমার হাত থেকে প্রায় ক্যামেরা পড়ে যাচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে ঘুরে তাকালাম, কেউ নেই। অভি আর সৌরভও ভয় পেয়ে গেছে। কে কথা বলো? কোনো উত্তর নেই। হঠাৎ অপরতলা থেকে দৌড়ে যাওয়ার শব্দ এলো। ধূপ ধূপ, মনে হচ্ছিল কেউ খুব দ্রুত দৌড়াচ্ছে। আমরা টর্চ নিয়ে সিঁড়ির দিকে এগোলাম। সিঁড়িগুলো ভাঙা, পুরনো কাঠ ককিয়ে উঠছে। আমি যত ওপরে উঠছিলাম তত মনে হচ্ছিল কেউ আমাদের দেখছে। সেই অনুভূতিটা এতটাই তীব্র ছিল যে বুকের ভিতর ধুকপুক শব্দ শুনতে পাচ্ছিলাম। ওপরতলায় পৌঁছেই আমরা থেমে গেলাম। লম্বা করিডোর, দুপাশে অনেকগুলো ঘর, সব দরজা খোলা। কিন্তু করিডোরের শেষের একটা ঘর বন্ধ, আর সেই দরজার বাইরে বড় বড় শিকল বাঁধা। অভি ফিসফিস করে বলল, মনে হচ্ছে এখানেই কিছু আছে। আমরা ধীরে ধীরে এগোতে লাগলাম। ঠিক তখনই আমার ক্যামেরার স্ক্রিনে হঠাৎ গ্লিচ শুরু হলো। ঝিরঝির শব্দ, তারপর স্ক্রিনে কয়েক সেকেন্ড দের জন্য একটা মুখ ভেসে উঠল। একটা বাচ্চা ছেলে, চোখ পুরন কালো, মুখে রক্ত। আমি চমকে ক্যামেরা নামিয়ে নিলাম। আবার স্ক্রিনে তাকাতেই সব স্বাভাবিক। আমি কিছু বললাম না, কারণ বুঝতে পারছিলাম না সত্যিই দেখেছি নাকি ভুল। আমরা সেই তালাবন্ধ ঘরের সামনে দাঁড়ালাম। দরজার ওপাশ থেকে খুব আস্তে আছড়ানোর শব্দ আসছে। খচ খচ খচ। সৌরভ ভয় বলল, ভিতরে কেউ আছে নাকি? অভি হেসে বলল, ইন্দুর হবে। তারপরও শিকল খুলতে শুরু করল। আমি জানি না কেন, কিন্তু তখন আমার মনে হচ্ছিল এটা করা উচিত না, একদম না। শিকল খুলতেই দরজাটা নিজের থেকেই ধীরে ধীরে খুলে গেল। কং কক কক। ভেতরটা পুরো অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝেও
একটা জিনিস স্পষ্ট দেখা যাচ্ছে। ঘরের মাঝখানে একটা পুরনো কুয়ো। আমরা তিনজনই অবাক হয়ে গেলাম। একটা ঘরের ভিতর কুয়ে, কুয়েটার চারপাশে অদ্ভুত চিহ্ন আঁকা, আর দেওয়ালে লাল রঙে বারবার একটা কথা লেখা, ওকে জাগিও না। আমার বুক ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই কুয়ের ভিতর থেকে খুব ধীরে একটা শব্দ ভেসে এলো। কেউ কাঁদছে, একটা বাচ্চা ছেলে। আমাকে বের করো। সৌরভ পিছিয়ে গেল। দোস্ত, এটা ভালো লাগছে না। অভি টর্চ নিয়ে কুয়ের ভিতরে আলো ফেল, আর সঙ্গে সঙ্গে ওর মুখ সাদা হয়ে গেল। ও মাই গড! আমি দৌড়ে গিয়ে ভিতরে তাকালাম। প্রথমে কিছুই বুঝিনি। তারপর আমি দেখলাম নিচে একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে, পুরো ভেজা শরীর, মাথা নিচু, আর সে ধীরে ধীরে আমাদের দিকে মুখ তুলছে। ওর চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। আমি চিৎকার করে পিছিয়ে এলাম। ঠিক তখনই কুয়ের ভিতর থেকে হঠাৎ একটা হাত বেরিয়ে এলো, কালো, আর সেই হাত এক ঝটকায় অভির পা ধরে ফেলল। অভি চিৎকার করে মাটিতে পড়ে গেল। আমরা ওকে টানতে লাগলাম, কিন্তু মনে হচ্ছিল নিচ থেকে কেউ ওকে জোরে টানছে। অভি কাঁদতে কাঁদতে চিৎকার করছিল, বাছা, বা। হঠাৎ সব থেমে গেল। হাতটা ছেড়ে দিল। অভি হাঁপাতে হাঁপাতে উঠে বসল, কিন্তু ওর মুখ দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ওর চোখ দুটো পুরো কালো হয়ে গেছে। সৌরভ ভয় পিছিয়ে গেল। অভি ধীরে ধীরে আমাদের দিকে তাকাল, তারপর একটা অদ্ভুত হাসি দিল। সেটা অভির হাসি না, একদম না। সে খুব ধীরে বলল, ও জেগে গেছে। ঠিক তখনই পুরো বাড়িটা কেঁপে উঠল। নিচ থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ এলো। থাম! তারপর সব লাইট নিভে গেল। পুরো অন্ধকার, শুধু কুয়োর ভিতর থেকে একটা শিশুর হাসি ভেসে আসছে। খিলখিল, খিলখিল। আমার হাত কাঁপতে লাগলো। আমি টর্চ জ্বালালাম, আর আলো পড়তেই দেখি অভি নেই। 1 সেকেন্ড আগেও যে আমাদের সামনে দাঁড়িয়ে ছিল, সে হাওয়ায় মিলিয়ে গেছে। সৌরভ কাঁপা গলায় বলল, দোস্ত, ও কোথায় গেল? ঠিক তখনই করিডোরের শেষ থেকে একটা শব্দ এলো, ধূপ, ধূপ, ধূপ। মনে হচ্ছিল কেউ 4 হাত পায়ে হেঁটে আসছে। আমি টর্চের আলো ফেললাম, আর যা দেখলাম আজও ভুলতে পারিনি। অভি, কিন্তু ও আর মানুষ নেই। ওর হাত পা উল্টো দিকে মোড়ানো, মুখ পুরো রক্তে ভরা, আরও দেয়ালে মাকড়সার মতো হেঁটে আসছে। ওর মুখে সেই একই অস্বাভাবিক হাসি। কুয়ের ভিতরে ও অপেক্ষা করেছে। সৌরভ চিৎকার করে দৌড় দিল। আমিও ওর পিছনে দৌড়াতে লাগলাম। পুরো বাড়ির ভিতর তখন শিশুর কান্না আর হাসির শব্দ একসাথে ভেসে আসছে। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতেই বুঝলাম সামনের দরজা বাইরে থেকে বন্ধ। আমি প্রাণপণে দরজা ধাক্কাতে লাগলাম, কোনো লাভ নেই। ঠিক তখনই ওপর থেকে অভির গলা ভেসে এলো। আমি ধীরে ধীরে মাথা তুললাম। অভি ছাদের রেলিংয়ে উল্টো হয়ে ঝুলছে, আর ওর মাথাটা পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে। সে হাসতে হাসতে বলল, ও তোকে ডাকছে। তারপর ও সোজা নিচে লাফ দিল। আমি চিৎকার করে পিছিয়ে এলাম, কিন্তু মাটিতে পড়ার শব্দ হলো না, কারণ অভি মাঝ আকাশে মিলিয়ে গেছে। পুরো বাড়িটা তখন ঠান্ডা হয়ে গেছে। আমার নিঃশ্বাস ধোঁয়ার মতো বেরোচ্ছে। সৌরভ কাঁদতে কাঁদতে বলল, আমরা এখান থেকে বেরোবো কিভাবে? ঠিক তখনই বাড়ির মেঝে থেকে খুব ধীরে একটা শব্দ এলো। কেউ নিচ থেকে দরজায় ঠক ঠক করছে, ঠক ঠক ঠক। আমরা নিচে তাকালাম। মেঝের মাঝখানে একটা লোহার দরজা, যেটা আগে ছিল না, আর তার নিচ থেকে একটা শিশুর গলা ভেসে এলো, হিরেটা নিয়ে যাও, কিন্তু বদলে একজনকে রেখে যেতে হবে। তারপর দরজাটা নিজে থেকেই
ধীরে ধীরে খুলতে শুরু করল। লোহার দরজাটা ধীরে ধীরে খুলতেই নিচ থেকে একটা পচা গন্ধ বেরিয়ে এল। এমন গন্ধ যেন বহু বছর ধরে বন্ধ কোনো জায়গায় মৃত কিছু পড়ে আছে। আমি আর সৌরভ দুজনেই পিছিয়ে গেলাম। নিচে শুধু অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের গভীর থেকে একটা হলুদ আলো জ্বলছে। মনে হচ্ছিল অনেক নিচে কেউ একটা লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আবার সেই শিশুর গলা, নেমে আয়, ও অপেক্ষা করছে। সৌরভ কাপা গলায় বলল, দোস্ত, আমরা এখন থেকে পালাই। আমি দরজা ধাক্কাতে ধাক্কাতে ক্লান্ত হয়ে গেছি। কোনো রাস্তা নেই, পুরো বাড়িটা যেন আমাদের আটকে রেখেছে। ঠিক তখনই ওপরতলা থেকে আবার অভির হাসি ভেসে এল, খিলখিল খিলখিল, আর তার সাথে আরও অনেকগুলো শিশুর গলা। মনে হচ্ছিল পুরো বাড়ির চারপাশে অসংখ্য বাচ্চা দাঁড়িয়ে হাসছে। আমার বুক ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম ওই সুড়ঙ্গটাই এখন একমাত্র রাস্তা। আমি টর্চ শক্ত করে ধরে বললাম, চল। সৌরভ মাথা নাড়ল, ওর মুখ পুরো সাদা হয়ে গেছে। আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। সিঁড়িগুলো ভেজা, পুরনো ইটের গন্ধ, দেয়ালের ফাঁক দেয়াখানি পড়ছে। টুপ টুপ টুপ, প্রতি পা ফেলতেই মনে হচ্ছিল কেউ আমাদের নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি টর্চের আলো সামনে ফেললাম। দেখলাম একটা সরু সুড়ঙ্গ অনেক দূর পর্যন্ত চলে গেছে, আর মাটিতে ছোট ছোট পায়ের ছাপ, সব ভেজা, যেন অনেকগুলো বাচ্চা এখান দিয়ে হেঁটে গেছে। সৌরভ ফিসফিস করে বলল, দোস্ত, এসব সত্যি হতে পারে না। আমি কোনো উত্তর দিলাম না, কারণ আমার নিজেরও মনে হচ্ছিল আমরা স্বপ্নের মধ্যে আছি। হঠাৎ পিছন থেকে ধাম করে দরজা বন্ধ হয়ে গেল। আমরা দুজনেই চমকে উঠলাম। এখন আর ফেরার রাস্তা নেই। সুড়ঙ্গের ভিতর ঠান্ডা বাতাস বেইছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যত আমরা সামনে যাচ্ছিলাম তত শিশুর হাসির শব্দ পরিষ্কার হচ্ছিল। খিলখিল খিলখিল, মাঝে মাঝে খুব ধীরে কান্নার আওয়াজও আসছিল। আমাকে বাঁচাও, আমি বাড়ি যেতে চাই। আমার শরীর কাঁপছিল। হঠাৎ টর্চের আলো একটা জায়গায় পড়তেই আমরা থেমে গেলাম। দেওয়ালে অনেকগুলো হাতের ছাপ, ছোট ছোট বাচ্চাদের হাত, কিন্তু সবগুলো রক্ত দিয়ে আঁকা। সৌরভ পিছিয়ে গেল। দোস্ত, চল ফিরে যাই। আমি কিছু বলার আগেই সামনে অন্ধকারের মধ্যে একটা ছায়া নড়ল। আমরা টর্চ ফেলতেই দেখি একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে। বয়স হয়তো ৮-৯। শরীর বদল অবোধ, কাঁপছিল। চোখ নেই, শুধু কালো গর্ত। সে ধীরে ধীরে মাথা কাত করল, তারপর বলল, ও নিচে আছে, ও ক্ষুধারক। এরপর ছেলেটা হঠাৎ দেওয়ালের ভিতর মিলিয়ে গেল। সৌরভ চিৎকার করে উঠল। আমি ওর হাত ধরে সামনে দৌড়াতে লাগলাম। সুড়ঙ্গটা যেন শেষই হচ্ছিল না। তারপর হঠাৎ সামনে একটা বিশাল গোল ঘর দেখা গেল। ঘরের মাঝে একটা পুরনো কুয়ো, আর সেই কুয়োর সামনে একটা কাঠের বাক্স। বাক্সটার উপর অদ্ভুত নকশা করা, আর মাঝখানে বসানো বিশাল নীল হিরে। হিরেটা নিজে থেকেই আলো ছড়াচ্ছিল। সৌরভ হা করে তাকিয়ে রইল। এটাই। ঠিক তখনই পুরো ঘরের চারপাশে মোমবাতি জ্বলে উঠল একসাথে, দপ দপ দপ। আমার বুক ধক করে উঠল, কারণ সেই আলোয় আমরা দেখতে পেলাম ঘরের চারদিকে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। সবাই জমিদারের পোশাক পরে, কিন্তু তাদের মুখ পচে গেছে, চোখ গলে পড়েছে, আর সবাই আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমি পিছিয়ে এলাম। ঠিক তখনই তাদের মধ্যে একজন সামনে এগিয়ে এলো। বয়স্ক লোক, মাথায় পাগড়ি। সে খুব ধীরে বলল, অনেক বছর পর কেউ হীরের কাছে এসেছে। আমার গলা শুকিয়ে গেল। আপনি কে? লোকটা হাসল, এই বাড়ির মালিক, জমিদার রজনীকান্ত রায়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। এই নামটা আমি আগে শুনেছি। লোককথায় আছে, এই জমিদার নাকি নিজের ধন সম্পদ বাঁচাতে অনেক শিশু বলি দিয়েছিল।
আর এরপর এক রাতে পুরো পরিবার রহস্যজনকভাবে মারা যায়। লোকটা ধীরে ধীরে বাক্সটার দিকে তাকাল। এই হিরে শুধু ধন না, এটা একটা দরজা। ঠিক তখনই কুয়োর ভিতর থেকে অনেকগুলো হাত বেরোতে শুরু করল, শুকনো, কালো। মনে হচ্ছিল কেউ নিচ থেকে উঠতে চাইছি। সৌরভ ভয়ে পিছিয়ে গেল। আমরা চলে যেতে চাই। জমিদার হাসল। যেতে পারো, কিন্তু বদলে একজনকে নিচে থাকতে হবে। ঠিক তখনই কুয়োর ভিতর থেকে অভির গলা ভেসে এলো, সৌরভ। আমরা দুজনেই জমে গেলাম। অভি ধীরে ধীরে কুয়োর ভিতর থেকে বেরিয়ে এলো, কিন্তু ওর শরীর আর আগের মতো নেই। চামড়া ছিঁড়ে গেছে, চোখ পুরো কালো, আর ওর মুখে সেই ভয়ঙ্কর হাসি। সে খুব ধীরে বলল, লা, ও আমাকে ছাড়বে না, কিন্তু তোদের মধ্যে একজন বাঁচতে পারবে। সৌরভ কান্দে শুরু করল। দোস্ত, এসব কি হচ্ছে? ঠিক তখনই হঠাৎ মাটির নিচ থেকে একটা বিকট আওয়াজ এল, গর্জনের মতো। পুরো ঘর কেঁপে উঠল। কুয়োর ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল, আর সেই ধোঁয়ার ভিতরে একটা বিশাল মুখ তৈরি হল। দুইটা ঝলন্ত চোখ, অস্বাভাবিক বড় হাসি। আমার শরীর জমে গেল। ওটা মানুষ না, একদম না। জমিদার হাঁটু গেড়ে বসে পড়ল। প্রভু জেগে উঠেছেন। চারপাশের মৃত মানুষগুলো একসাথে মাথা নিচু করল। আর তখনই আমি বুঝলাম, এই হিরে কোনো ধন না, এটা একটা অভিশাপ, যেটা এতদিন ধরে এই জিনিসটাকে আটকে রেখেছিল। হঠাৎ সেই কালো মুখটা আমাদের দিকে তাকাল। তারপর 1 সেকেন্ডের মধ্যে ঘরের সব মোমবাতি নিভে গেল। পুরো অন্ধকার। আমি শুধু অনুভব করলাম, কেউ আমার কানের কাছে ফিসফিস করছে, তোদের মধ্যে একজন আজ মরবে। তারপর সৌরভ চিৎকার করে উঠাল। আমি টর্চ জ্বালাতেই দেখি অনেকগুলো কালো হাত সৌরভকে মাটির নিচে টেনে নিচ্ছে। ও প্রাণপণে চিৎকার করছে, বাঞ্ছা। আমি ওর হাত ধরলাম, কিন্তু সেই হাতগুলো অমানুষিক শক্তিতে টানছে। সৌরভ কাঁদছিল, আমাকে ছাড়িস না। ঠিক তখনই আমার পিছন থেকে অভির গলা এলো, একজনকে ছাড়তে হবেই। আমি ঘুরে দাঁড়ালাম। অভি দাঁড়িয়ে আছে, ওর চোখ দিয়ে কালো রক্ত পড়ছে। সে খুব ধীরে বলল, না হলে ও উপরে চলে আসবে। ঠিক তখনই কুয়োর ভিতর থেকে বিশাল কালো কিছু একটা উঠতে শুরু করল। মনে হচ্ছিল পুরো অন্ধকার জীবন্ত হয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম, এটা যদি বেরিয়ে আসে তাহলে শুধু আমরা না, পুরো গ্রাম শেষ হয়ে যাবে। সৌরভ কাঁদতে কাঁদতে আমার দিকে তাকাল। তারপর খুব ধীরে বলল, দোস্ত, পালা, দরজাটা বন্ধ কর। আমি চিৎকার করে মাথা নাড়লাম, না। কিন্তু ঠিক তখনই সৌরভ নিজেই আমার হাত ছেড়ে দিল, আর মুহূর্তের মধ্যে কালো হাতগুলো ওকে নিচে টেনে নিল। চিৎকার পুরো সুড়ঙ্গ কাঁপিয়ে দিল। তারপর সব নিস্তব্ধ। আমি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইলাম। চোখের সামনে বন্ধুকে হারিয়ে ফেললাম। ঠিক তখনই জমিদার আমার দিকে তাকিয়ে হাসল। এবার তুই। হঠাৎ হিরেটা প্রচণ্ড আলো ছড়াতে শুরু করো। পুরো ঘর নীল আলোয় ভরে গেল, আর সেই আলোয় আমি দেখলাম কুয়োর ভিতর হাজার হাজার মুখ। সবাই বাচ্চা, সবাই কাঁদছে, আমাদের বের করো, আমাদের বাঁচাও। আমার মাথা ঘুরতে লাগল। ঠিক তখনই একটা ছোট ছেলে সামনে এগিয়ে এলো। সেই একই ছেলে যাকে আমরা কুয়োর ভিতর দেখেছিলাম। সে খুব ধীরে বলল, হিরেটা ভেঙে ফেল, তাহলেই ও থামবে। আমি বাক্সটার দিকে তাকালাম, কিন্তু জমিদার চিৎকার করে উঠল, না। তারপর সে অমানুষিক গতিতে আমার দিকে ছুটে এলো। জমিদারটা অমানুষিক গতিতে আমার দিকে ছুটে আসতেই আমি পিছিয়ে গেলাম। ওর মুখটা তখন আর মানুষের মতো নেই। পুরো চামড়া গলে পড়ছে, চোখের জায়গায় শুধু কালো গর্ত।
আর সেই গর্তের ভিতর থেকে নীল আগুন জ্বলছে। আমি মরিয়া হয়ে হীরের বাক্সটার দিকে তাকালাম। ছোট ছেলেটা চিৎকার করছিল, ভেঙে ফেল এখনই। ঠিক তখনই জমিদার আমার গলা চেপে ধরল। বরফের মতো ঠান্ডা হাত, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে হাসতে হাসতে বলল, এই হীরে ভাঙলে শুধু আমরা না, তুইও মরবি। আমি কাঁপতে কাঁপতে ওর হাত ছাড়ানোর চেষ্টা করছিলাম। চারপাশে তখন হাজার হাজার শিশুর কান্না। কুয়োর ভিতর থেকে কালো ধোঁয়াটা আরো বড় হতে লাগল। সেই জিনিসটা যেটা এতক্ষণ নিচে ছিল এখন ধীরে ধীরে উপরে উঠছে। আমি শুধু দুটো জ্বলন্ত চোখ দেখতে পাচ্ছিলাম, আর সেই চোখ আমার দিকেই তাকিয়েছিল। ঠিক তখনই সৌরভের গলা ভেসে এলো, রুদ্র। আমি চমকে উঠলাম। থেকে সৌরভের হাত বেরিয়ে এসেছে। ও কান্দে কান্দে বলল, শেষ করে দে, না হলে ও বেরিয়ে আসবে। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল। ঠিক তখনই অভি হঠাৎ জমিদারের পিছন থেকে এসে ওকে শক্ত করে ধরে ফেলল। অভির মুখে তখন আর সেই ভয়ঙ্কর হাসি নেই। ও চিৎকার করে বলল, দৌড়। আমি আর এক সেকেন্ড দেরি করিনি, পুরো শক্তি দিয়ে হীরের বাক্সটার দিকে ঝাঁপিয়ে পড়লাম। জমিদার বিকট চিৎকার করে উঠল, না! আমি বাক্সটা তুলে মাটিতে আছাড় মারলাম। কিছু হল না। হীরেটা অদ্ভুত নীল আলো ছড়াচ্ছে। চারপাশের দেয়াল কাঁপতে শুরু করেছে। কুয়োর ভিতর থেকে সেই বিশাল কালো মুখটা আরো উপরে উঠছে। ছোট ছেলেটা কান্দে কান্দে বলল, রক্ত লাগবে। আমার বুক ধক করে উঠল। কি যে এটা ভাঙবে তার রক্ত! ঠিক তখনই জমিদার অভিকে ছুঁড়ে ফেলে দিল। অভি দেয় আলে ধাক্কা মেরে পড়ে গেল। তারপর জমিদার আবার আমার দিকে ছুটে এলো। আমি মরিয়া হয়ে মাটিতে পড়ে থাকা মরচে ধরা লোহার রডটা তুলে নিলাম, আর নিজের হাত কেটে হীরের উপর রক্ত ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে পুরো ঘর কেঁপে উঠল। হীরেটা ভয়ঙ্কর আলো ছড়াতে শুরু করো। কানে অসহ শব্দ হতে লাগল। মনে হচ্ছে হাজার মানুষ একসাথে চিৎকার করেছে। জমিদার চিৎকার করে হাঁটু গেড়ে পড়ে গেল। চারপাশের মৃত মানুষগুলো একে একে গলে যেতে শুরু করো। কিন্তু তখনই সেই কালো জিনিসটা পুরোপুরি কুয়ো থেকে বেরিয়ে এলো। আমি জমে গেলাম। ওটা এত বড় যে পুরো ঘর ঢেকে গেছে। কালো ধোয়ার শরীর, দুইটা জ্বলন্ত চোখ, আর মুখ ভর্তি অসংখ্য দাঁত। ও আমাদের দিকে তাকিয়ে হাসছিল। তারপর একটা গর্জন করো। সেই আওয়াজে পুরো সুড়ঙ্গ ফেটে যেতে লাগল। ইট ভাঙছে, মাটি কাঁপছে। ছোট ছেলেটা চিৎকার করে বলল, এখনই ভাঙ। আমি শেষ শক্তি দিয়ে লোহার রডটা তুলে হীরের উপর মারলাম। থাম! একটা ফাটল ধরল। সঙ্গে সঙ্গে কালো জিনিসটা চিৎকার করে উঠল। মনে হচ্ছিল পুরো পৃথিবী কেঁপে উঠছে। আমি আবার মারলাম। আরও একটা ফাটল। তারপর অভি আমার দিকে তাকিয়ে খুব ধীরে হাসল, শেষ কর দোস্ত। ঠিক তখনই কালো জিনিসটা ওকে ধরে ফেলল। অভি চিৎকার করে উঠল। ওর শরীর ধীরে ধীরে কালো ধোঁয়ার মধ্যে মিলিয়ে যেতে লাগল। আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি পাগলের মতো শেষবার পুরো শক্তি দিয়ে হীরেটার উপর আঘাত করলাম। চররর! হীরেটা ভেঙে গেল। তারপর এক সেকেন্ডের জন্য সব আলো নিভে গেল। পুরো অন্ধকার। তারপর হঠাৎ চারপাশে অসংখ্য শিশুর আত্মা দেখা দিল। সবাই নীল আলোয় জ্বলছে। তারা একসাথে সেই কালো জিনিসটার দিকে ঝাঁপিয়ে পড়ল। জিনিসটা ভয়ঙ্কর চিৎকার করতে লাগল। ইরে যাচ্ছে, ধোঁয়া ছড়িয়ে পড়ছে। পুরো সুড়ঙ্গ ধসে পড়তে শুরু করল। ছোট ছেলেটা আমার দিকে তাকিয়ে হাসল। প্রথমবার একটা স্বাভাবিক হাসি। আমরা মুক্ত। তারপর সে ধীরে ধীরে আলো হয়ে মিলিয়ে গেল। আমি দৌড়াতে শুরু করলাম। পিছনে পুরো সুড়ঙ্গ ভেঙে পড়ছে। চারপাশে ধুলো, পাথর, চিৎকার। আমি প্রাণপণে দৌড়াচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে সৌরভের গলা এল, রুদ্র!
আমি পিছনে তাকালাম। 1 সেকেন্ডের জন্য দেখলাম সৌরভ আর অভি দাঁড়িয়ে আছে, দুজনেই হাসছে, একদম আগের মতো। তারপর তারা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমি চিৎকার করতে করতে সামনে দৌড়ালাম। তারপর সব অন্ধকার। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরেছিল জমিদার বাড়ির বাইরে। গায়ের কয়েকজন লোকে আমাকে খুঁজে পায়। পুরো বাড়িটা ধসে পড়েছে, সুড়ঙ্গ আর নেই, সব শেষ। লোকজন বলেছিল রাতে নাকি পুরো এলাকা কেঁপে উঠেছিল, আর জমিদার বাড়ির ভিতর থেকে হাজার মানুষের চিৎকার শোনা যাচ্ছিল। আমি অভি আর সৌরভের কথা বললাম, কিন্তু কেউ তাদের খুঁজে পেল না। পুলিশ অনেক খুঁজেছিল, কোনো দেহ পাওয়া যায়নি, কিছুই না। শুধু সেই কুয়োর জায়গায় একটা গভীর গর্ত পাওয়া যায়, যেটা আজও বন্ধ করা যায়নি। ঘটনার পর আমি আর কখনো হন্টেড জায়গায় ভিডিও বানাতে যাইনি। কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ ঠিক 1 মাস পরে আমি ক্যামেরার পুরনো ফুটেজগুলো দেখছিলাম। হঠাৎ একটা ভিডিওতে চোখ আটকে গেল। ভিডিওটা আমরা সুড়ঙ্গে ঢোকার আগে রেকর্ড করেছিলাম। প্রথমে সব স্বাভাবিক, আমি অভি সৌরভ কথা বলছি। তারপর হঠাৎ ক্যামেরা একটু ঘুরে যায়, আর ঠিক আমাদের পিছনে অন্ধকারে একজন দাঁড়িয়েছিল। একটা ছোট ছেলে, চোখ পুরো কালো, ভাবিক হাসি। সে ধীরে ধীরে ক্যামেরার দিকে আঙুল তুলে বলল, আমি এখনো এখানে আছি। তারপর ভিডিও নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আজও মাঝে মাঝে গভীর রাতে আমার ক্যামেরা নিজে থেকেই অন হয়ে যায়। স্ক্রিনে শুধু একটা জিনিস দেখা যায়, অন্ধকার একটা সুড়ঙ্গ, আর খুব দূরে একটা ছোট ছেলে দাঁড়িয়ে হাসছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও ভয়ঙ্কর হন্টেড গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসছি।